বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আ আমাদের স্কুল যদিও এখনো খুলতে বিলম্ব হচ্ছে, তারপরও আমরা আশা করতেছি আমরা মার্চের দিকে মোটামুটি স্কুল আবার নতুন করে চালু হবে, নতুন করে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। ইতিমধ্যেই ফেব্রুয়ারিতে হয়তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা দেখি ১৫ তারিখের পরে হয়তো খুলতেও পারে। সেই ধারাবাহিকতায় তোমাদের আজকের অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা চলছিল, সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের নবম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সাথে আজকের যে অধ্যায় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ। আমরা গতদিন দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। সেইখানে আমরা অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগগুলোর কিছু জিনিস আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। এই আলোচনা থেকে আজকে আমরা কি বিষয় শিখতে পারবো সেই বিষয়টা আগে আমরা দেখব। এই আলোচনা থেকে আমরা ২ টা বিষয় শিখতে পারবো। একটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ জানতে পারবো এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ জানতে পারবো। এক কথায় আমরা অর্থায়নের উৎসগুলো নিয়েই এই অধ্যায়ের আলোচনা মূলত। আমরা সেই বিষয়গুলো আজকের আলোচনা থেকে জানতে পারবো। তো এই ২ টা বিষয় শিখতে গেলে আমাদের কি বিষয়ে আলোচনা করা লাগবে আমরা সেই বিষয়টা প্রথমে দেখব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী তহবিল অর্থসংস্থান। দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের মধ্যে পরে ঋণপত্র, তারপরে লিজিং, তারপরে উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। এই ৩ টা বিষয় তোমাদের আজকে আলোচনা করা হবে। এই ৩ টা বিষয় আলোচনায় প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অর্থায়নের উৎসকে আমরা জানি, গত ক্লাসে আমরা তোমাদের বলেছি যে ২ টা ভাগে ভাগ করা হয়েছে, একটা অভ্যন্তরীণ তহবিল, একটা বহিঃস্থ তহবিল। এই অভ্যন্তরীণ তহবিল কি, অভ্যন্তরীণ তহবিলকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং বহিঃস্থ তহবিলকে যে ৩ ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে স্বল্পমেয়াদী উৎসটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা মধ্যমেয়াদী উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস নিয়ে আলোচনা করব। আমরা জানি স্বল্পমেয়াদী উৎস বলতে বলা হচ্ছে যে ১ বছর, সর্বোচ্চ ১ বছর মেয়াদের যে অর্থসংস্থান করা হয় সেটাকে আমরা স্বল্পমেয়াদী উৎস বলছি। এবং মধ্যমেয়াদী উৎস বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে ১ বছর থেকে ৫ বছরের মধ্যে, এক কথায় ৫ বছরের নিচে যে অর্থসংস্থান করা হয় সেগুলোকে মধ্যমেয়াদী উৎস বলা হচ্ছে। আর দীর্ঘমেয়াদী উৎস কাকে বলা হচ্ছে যে ৫ বছরের ঊর্ধ্বে, ৫ বছর থেকে ৭ বছর, ১০ বছর, ১৫ বছর হতে পারে। এই যে পিরিয়ডের বা এই সময়ের মধ্যে যে অর্থসংস্থানগুলো করা হয় বা এই মেয়াদে যে অর্থসংস্থানগুলো করা হয় সেগুলোকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস। তাহলে আমরা আজকে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীটা আলোচনা করব। প্রথমে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থান নিয়ে আলোচনা করি। মধ্যমেয়াদী অর্থসংস্থানের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ বলতে বাণিজ্যিক ব্যাংক থেকে যে ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তারপরে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এই ব্যাংকগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক থেকে ১ থেকে ৫ বছরের মধ্যে বা ১ থেকে ৫ বছর মেয়াদি যদি কোনো তহবিল সংগ্রহ করা হয় বা কোনো ঋণ নেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলবো বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ মধ্যমেয়াদী অর্থসংস্থানের। তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। দ্বিতীয় নম্বরে এসে হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর বাংলাদেশ শিল্প ব্যাংক। এদের বিশেষ কিছু উদ্দেশ্য থাকে। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে কৃষিক্ষেত্রে উন্নয়ন করা। বাংলাদেশ শিল্প ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে শিল্পক্ষেত্রে উন্নয়ন করা। তো এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যখন তহবিল সংগ্রহ করা হয় এবং সেটার মেয়াদ যখন ১ থেকে ৫ বছরের মধ্যে হয় তখন সেটাকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকে মধ্যমেয়াদী কর্মসংস্থানের উৎস হিসাবে ধরা হয়। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠান। কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে বা বেসরকারি কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে যেখান থেকে মধ্যমেয়াদী অর্থসংস্থান করা হয়, যেমন ব্র্যাক, মাইডাস। মাইডাস হচ্ছে একটা ফিনান্সিয়াল গ্রুপ যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন ফিনান্সিয়াল কার্যক্রম পরিচালনা করে থাকে। তারপরে ব্র্যাক এনজিও যেটাকে বলা হয়, এনজিওর মধ্যে যেটা পড়তেছে। ব্র্যাক ব্যাংক আমরা এর মধ্যে বলছি না, ব্র্যাক এনজিওর কথা বলছি। তারপরে গ্রামীণ ব্যাংক। এখান থেকে খুব
১ থেকে ৫ বছর মেয়াদী কিছু অর্থসংস্থান করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। তো মধ্যমেয়াদী অর্থসংস্থানের আরেকটা উৎস হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। তারপরে সর্বশেষ যে উৎসটা আছে সেটা হচ্ছে মূলধনী বাজার প্রতিষ্ঠান। মূলধনী কিছু প্রতিষ্ঠান আছে, যেমন জীবন বীমা কর্পোরেশন, মানে বীমা প্রতিষ্ঠান যেগুলো, তারপর ইনভেস্টমেন্ট ব্যাংক, হ্যাঁ? যারা বিনিয়োগ ব্যাংক যেটাকে বলা হয়, এই ধরনের প্রতিষ্ঠান থেকে বা মূলধনী বাজারের প্রতিষ্ঠান থেকে আ যখন ১ থেকে ৫ বছর মেয়াদী অর্থ সংস্থান করা হয়, তখন সেটাকে মধ্যমেয়াদী উৎস হিসাবে ধরা হয়। তাহলে এই ছিল তোমাদের মধ্যমেয়াদী উৎস। এবার আমরা দীর্ঘমেয়াদী উৎস নিয়ে আলোচনা করব। দীর্ঘমেয়াদী উৎসকে সাধারণত ৩ টা উৎস হিসাবে ধরা হয়। ১ম এই যেটাকে ধরা হয় ঋণ। আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা যখন ৫ বছরের ঊর্ধ্বে বা ৫ বছরের বেশি মেয়াদে আ আ অর্থ সংস্থান করি বা ঋণ সংগ্রহ করি, তখন সেটাকে দীর্ঘমেয়াদী উৎসের আ ঋণ সংস্থান বলা হয়। যেখানে ৫ বছর, ৭ বছর মেয়াদী বা ১০ বছর মেয়াদী, ১৫ বছর মেয়াদী ঋণ সংগ্রহ করা হয়। সাধারণত বড়, বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকে এবং সেটা স্থায়ী কোনো প্রকল্প বা স্থায়ী কোনো অ তোমার বাজেট যখন করা হয় বা স্থায়ী কোনো প্রকল্প দাঁড় করানো হয়, তখন সাধারণত এই ঋণগুলো নেওয়া হয়। দেখা যাচ্ছে কোনো বড় মেশিন ক্রয় করা হবে বা দামি মেশিন, অথবা একটা বিল্ডিং স্থাপন করা হবে বা ব্যবসা প্রতিষ্ঠান চালুর জন্য জমি কেনা হবে। এইরকম যখন কোনো চিন্তাভাবনা থাকে, দীর্ঘমেয়াদী কোনো চিন্তাভাবনা থাকে, তখন ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয় এবং সেই ক্ষেত্রে ব্যাংকে তার বিনিময়ে কিছু সিকিউরিটি জমা দিতে হয় বা কোনো ডকুমেন্ট জমা দিতে হয়। তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎসের একটা অর্থসংস্থানের একটা উৎস। আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে ঋণপত্র, যেটাকে আমরা ইংরেজিতে ডিবেঞ্চার বলা হয়। যেটা শেয়ার বন্ড ডিবেঞ্চার একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, তখন আমরা আ এই ডিবেঞ্চার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। সাধারণত আমরা এখানে একটা ছবি দেওয়া আছে। দেখো, এই ছবি থেকে আমরা ডিবেঞ্চারকে যেটা বুঝতে পারছি, ডিবেঞ্চার হচ্ছে একটা আ ঋণের মতো। মানে ঋণ, কিন্তু সেই ঋণটা হবে একটা চুক্তিপত্রের মাধ্যমে। একটা দলিল থাকবে এবং সেই চুক্তিটা হবে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে আ সাধারণ জনগণের, হ্যাঁ? ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সাধারণ জনগণের একটা চুক্তি হবে। আ যার বিনিময়ে সাধারণ জনগণ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতিষ্ঠানকে দিবে এবং তার বিনিময়ে সে একটা ঋণপত্র বা একটা ঋণের দলিল তার কাছে ডকুমেন্ট হিসাবে থাকবে এবং প্রতি বছর আ সে সেখান থেকে একটা মুনাফা পাবে বা সুদ পাবে এবং এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে ঋণপত্রের। যেটা হয়তো ৭ বছর, ১০ বছর, ১৫ বছর বা ২০ বছর হতে পারে। এরকম একটা মেয়াদ থাকবে। মেয়াদ শেষ হলে ঋণপত্রের টাকাটা প্রতিষ্ঠান ওই সাধারণ জনগণকে ফেরত দিতে বাধ্য থাকবে এবং প্রতি বছর যে নির্দিষ্ট পরিমাণ সুদ দেওয়ার কথা, সেটা তাকে পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে ঋণপত্র। তারপরে দীর্ঘমেয়াদী উৎসের আরেকটা উদাহরণ হচ্ছে লিজিং, হ্যাঁ? যেমন হচ্ছে পিপলস লিজিং বা ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, এই টাইপের কিছু প্রতিষ্ঠান আছে, যারা ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লিজ দিয়ে থাকে। গ্রামের ভাষায় আমরা লিজটা ব্যবহার করি অনেক সময়, যে আমি ১০ বছরের জন্য একটা জমির লিজ নিলাম। ১০ বছর আমি ওই জমিটাতে কোনো কিছু উৎপাদন করব। তার বিনিময়ে আমি প্রতি বছর তাকে এত টাকা দিব বা এককালীন তাকে ১০ বছরের জন্য ১ বিঘা জমিতে হয়তো ২০,০০০ টাকা দিব। এরকম একটা লিজিং সিস্টেম থাকে। এইটা বিভিন্ন প্রতিষ্ঠান অনেক সময় লিজ নেয়। কি ধরনের লিজ নেয়? যেমন ধরো, তোমার প্রতিষ্ঠানে একটা মেশিন ক্রয় করা লাগবে। যে মেশিনটা অনেক ব্যয়বহুল, অনেক টাকা দাম। সেটা তোমার প্রতিষ্ঠানের জন্য বা তোমার কোম্পানির জন্য ওটা ক্রয় করা সম্ভব না। তখন কিন্তু ওইটা আবার আ মূলধন, মানে প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি। এরকম পর্যায়ে যখন শুরু হয়, তখন সাধারণত এই লিজিং কোম্পানিগুলো থেকে ওই মেশিন ভাড়া হিসেবে নেওয়া হয়। ১০ বছর মেয়াদী বা ১৫ বছর মেয়াদী বা ৭ বছর মেয়াদী ভাড়া হিসাবে নেওয়া হয়। এইটাকে বলা হচ্ছে লিজিং। এইটাও সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যম দিয়ে নেওয়া হয় এবং বড়, বড় প্রতিষ্ঠানরা সাধারণত লিজ নিয়ে থাকে। তো এই ছিল তোমাদের দীর্ঘমেয়াদী উৎসের আলোচনা। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বলতে যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমি কোত্থেকে তহবিল সংগ্রহ করব, সেই উৎসটা নির্বাচন করার আগে আমাকে কি বিষয় বিবেচনা করতে হবে বা খেয়াল রাখতে হবে। ১ম এ যেটা হচ্ছে ব্যবসার ধরন। আমার ব্যবসাটা কেমন? আমার ব্যবসাটা ছোট, বড়? আমার ব্যবসাটার
প্রতিনিয়ত কি ধরনের বিক্রি হয়, এই যে ধরন অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোত্থেকে সাধারণত তহবিল সংগ্রহ করব। তারপর জামানতযোগ্য সম্পত্তির অপতুল্যতা। তোমার জামানতযোগ্য সম্পত্তি হচ্ছে ৫০ লক্ষ টাকার, তুমি ১ কোটি টাকা ঋণ নিলা, সেরকম কিছু করা যাবে না। তোমাকে তোমার জামানতযোগ্য যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর ডিপেন্ড করে তোমাকে ঋণ নিতে হবে, বা কোথা থেকে তুমি তহবিল সংগ্রহ করবে সেটা নির্বাচন করতে হবে। তারপর অর্থায়নের প্রয়োজনের ধরন, তোমার প্রয়োজনের ধরন অনুযায়ী তোমাকে তহবিল উৎসের মানে তহবিলের উৎস নির্ধারণ করতে হবে। তোমার একটা ফ্রিজ কেনা প্রয়োজন, তাহলে ফ্রিজ কেনার জন্য তোমার অবশ্যই ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী লোন নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, স্বল্পমেয়াদী একটা লোন বা স্বল্পমেয়াদী ছোট কোনো প্রতিষ্ঠান থেকে তুমি লোন নিতে পারো। হ্যাঁ, কিন্তু তোমার যদি আবার তার চেয়ে বেশি পরিমাণ কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয়, যে আমি একটা বড় মেশিন কিনবো যেটার দাম অনেক, এবং সেখান থেকে টাকা উঠে আসতে আমার অনেক বেশি সময় লাগবে বা দীর্ঘমেয়াদী এটা সময় লাগবে, তখন তোমাকে কি করতে হবে, দীর্ঘমেয়াদী কোনো উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে। তারপর তহবিল উৎসের খরচ। হ্যাঁ, এটাও চিন্তা করতে হবে যে আমি এমন একটা প্রতিষ্ঠান থেকে বা এমন একটা জায়গা থেকে আমার তহবিলটা সংগ্রহ করব যেখানের খরচটা বা সেটার ব্যয়টা খুব কম হয়। কেউ কোনো প্রতিষ্ঠানে তো তোমাকে এমনি তহবিল দিবে না বা টাকা দিবে না বা ঋণ দিবে না। তাহলে তার বিনিময়ে কিছু তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা তোমার কত বা সুদের পরিমাণটা কত সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই ৪ টা বিষয় একটা উৎস নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে। তো এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে আমরা ৪ টা মূল্যায়ন রেখেছি। এটা হচ্ছে বহিষ্কৃত তহবিল কি? হ্যাঁ? আ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে থেকে যে তহবিলগুলো সংগ্রহ করা হয় সেটা বহিষ্কৃত তহবিল। মধ্যমেয়াদী অর্থসংস্থান কি? মধ্যমেয়াদী অর্থসংস্থান বলতে বোঝাচ্ছে ১ থেকে ৫ বছর মেয়াদের যে আ অর্থ সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থসংস্থান। দীর্ঘমেয়াদী তহবিল কাকে বলে? ৫ থেকে আনলিমিটেড ১০, ১৫, ২০ এরকম মেয়াদের যে তহবিলগুলো সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদী তহবিল বলে। আর তহবিল উৎসের ঝুঁকি বলতে কি বোঝায়? তহবিল উৎসের ঝুঁকি বলতে বোঝায় যে আমি যেখান থেকে তহবিল সংগ্রহ করব সেটা কতটা সিকিউর বা কতটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেইটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় বা ওরকম কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে, সেটাকে বলা হয় তহবিল উৎসের ঝুঁকি। তো আগামী ক্লাসে এই ২য় অধ্যায়ের উপর আগামী দিনে একটা কার্ড এক্সাম নেওয়া হবে। তোমরা বাসায় সঠিকভাবে কার্ড এক্সামটা দিবা। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।